33 বছর আগে পিআইএর একটা বিমান টেক অফ করার সাথে সাথেই নিখোঁজ হয়ে গিয়েছিল। সেই সময় ভারত, পাকিস্তান এবং আফগানিস্তান নিখোঁজ হয়ে যাওয়া সেই বিমানটার সন্ধানে তৎপর হয়ে উঠেছিল। যদিও কয়েকদিন, কয়েক মাস এবং কয়েক বছর অতিক্রান্ত হওয়ার পরেও সেই বিমানটাকে আর খুঁজে পাওয়া যায়নি। এই বিমানটা নিখোঁজ হওয়ার প্রায় 33 বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু পিআইএর এই বিমানটা সম্পর্কে আজও সমস্ত তথ্য রহস্য হয়ে রয়ে গেছে। কিছু কিছু মানুষের মতে একটা বিশাল বড় প্রাণী এই বিমানটাকে খেয়ে ফেলেছে, আবার অনেকের মতে ভারত এই বিমানটাকে ধ্বংস করে ফেলেছে। অনেকে তো এটাও অনুমান করছেন যে এই বিমানটা অন্য কোনো দুনিয়ায় পৌঁছে গেছে, কিন্তু এর মধ্যে কোনটা আসলে সত্যি সেটা সম্পর্কে আজও কেউ নিশ্চিত নয়। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই বিমানটার বিষয়ে বেশ কিছু ইন্টারেস্টিং তথ্য জানাবো, তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। 1989 সালের 25শে আগস্ট পিআইএ অর্থাৎ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স ফ্লাইট 404 গিলগিট এয়ারপোর্ট থেকে রওনা হয়েছিল। সেই বিমানে 49 জন যাত্রী এবং 5 জন ক্রু মেম্বার উপস্থিত ছিলেন, যারা সকাল 7:30টার মধ্যে বিমানে উঠে পড়েছিলেন। বিমানটা কিছুক্ষণের মধ্যেই টেক অফ করত। এটিসি টেক অফের অনুমতি দেওয়ার পর 7:36 বিমানটা পাকিস্তানের গিলগিট এয়ারপোর্ট থেকে রওনা দেয়। এই বিমানটা একটা ডোমেস্টিক বিমান ছিল। এই বিমানটার গন্তব্য ছিল ইসলামাবাদ এয়ারপোর্ট। সেই জন্য এই বিমানটাকে পাহাড় পর্বতের উপর দিয়ে উড়ে যেতে হতো। এটিসির গাইডলাইন্স অনুযায়ী এই বিমানটা তার গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিল। বিমানটাতে সবকিছু ঠিকঠাক চলছিল। এটিসি প্রায় 5 মিনিট পর্যন্ত ফ্লাইট 404কে গাইড করে। বরফময় পাহাড়ের উপর দিয়ে উড়ে সেই বিমানটা ইসলামাবাদ এয়ারপোর্টের দিকে অগ্রসর হয়। প্লেনটা টেক অফ করার প্রায় 9 মিনিট পর এটিসি পুনরায় সেই বিমানটার সাথে যোগাযোগ করে, কিন্তু এটিসি কোনো উত্তর পায়নি। কয়েক মিনিট পরে পুনরায় সেই বিমানটার সাথে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু বিমানটার তরফ থেকে কোনো প্রত্যুত্তর পাওয়া যায়নি। এটিসি বুঝে গিয়েছিল যে ফ্লাইট 404 এর সাথে কোনো অঘটন ঘটেছে, তাই দ্রুত একটা হেলিকপ্টারকে সেই রাস্তায় পাঠানো হয়। কিন্তু কয়েক ঘন্টা চক্কর কাটার পরেও ফ্লাইট 404 এর সম্পর্কে কিছুই জানা যায়নি। এই বিষয়ে পাকিস্তান ভারতের থেকে সাহায্য চায় এবং তারা জানায় যে তাদের একটা বিমান নিখোঁজ হয়ে গেছে এবং সেটা খোঁজার জন্য ভারতের তরফ থেকে সাহায্যের হাত যেন বাড়িয়ে দেওয়া হয়। হয়তো বিমানটা পথ ভুলে ভারতের দিকে চলে গেছে। সবকিছু শোনার পর ভারতও সার্চ অপারেশনে অংশগ্রহণ করে। ফ্লাইট 404 তখনও নিখোঁজ ছিল। 4 দিন ধরে ক্রমাগত হেলিকপ্টার এবং বিমান উঠতে থাকে, কিন্তু কোথাও প্লেন ক্র্যাশ হয়ে যাওয়ার কোনো সূত্র পাওয়া যায়নি। গিলগিটের আশেপাশের পাহাড়ের সর্বোচ্চ উচ্চতা ছিল 26,000 ফুট। এই উচ্চতায় এত তীব্র ঠান্ডা থাকে যে সম্পূর্ণ পর্বতে বরফ জমতে শুরু করে। এই অবস্থায় সাদা বরফের মধ্যে সাদা বিমান নজরে আসে না। এই জন্য পাকিস্তানের মিলিটারি আশেপাশের সিভিলিয়ানদের থেকে সাহায্য চাই, তাদের রাজি করাই, চলুন পর্বতের উপরে হারিয়ে যাওয়া বিমানটাকে খুঁজে দেখা যাক। কয়েক মাস পর্যন্ত গ্রাউন্ড লেভেলেও সার্চ অপারেশন চলতে থাকে, কিন্তু বিমানটা সম্পর্কে কোনো কিছুই জানা যায় না। ধীরে ধীরে গুজব রটতে থাকে যে এই পর্বতগুলোর মধ্যে একটা বিশাল আকৃতির দানব থাকে। এই দানবটাই বিমানটাকে ক্র্যাশ করিয়ে দিয়েছে। পরিস্থিতি তখন আরো সংকটজনক হয়ে ওঠে যখন পাকিস্তান মিলিটারি ফ্লাইট 404কে খুঁজতে ব্যর্থ হয় এবং ভারতের উপরে দোষ চাপিয়ে দেয়। পাকিস্তানি মিলিটারির তরফ থেকে বলা হয় যে ফ্লাইট 404 ভারতীয় সীমানায় চলে গেছে, আর ভারতীয় মিলিটারিরা ফ্লাইট 404কে আক্রমণ করে বিমানটাকে ধ্বংস করে ফেলেছে। তারপর আরো কিছু সময় অতিক্রান্ত হওয়ার পরে সার্চ অপারেশন বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে এই ঘটনাটার 33 বছর অতিক্রান্ত হয়ে যায়। যেহেতু এই বিমানটার ধ্বংসাবশেষ পাওয়া যায়নি, তাই কেসটারও কোনো ইনভেস্টিগেশন হয়নি। আমি এই বিমানের সমস্ত তথ্য প্রমাণ সামনে রেখে এই রহস্যময় ঘটনাটাকে ভালোভাবে বোঝার জন্য সবার আগে আমাদের এটা জানতে হবে যে এই এয়ারপোর্টটা আসলে কোথায় অবস্থিত। এটা হলো গিলগিট এয়ারপোর্ট, যা বিশাল আকৃতির পাহাড়ের দ্বারা ঘেরা। যখনই এখান থেকে কোনো বিমান টেক অফ করে, তখন টেক অফ করে সরাসরি পর্বতের মধ্যে দিয়ে উড়ে যেতে পারে না। এখানে প্লেনগুলোকে পর্বতের মধ্যে দিয়ে উড়ে যেতে হয়। গিলগিট এয়ারপোর্টটাকে আমি হলুদ রঙের লাইন দ্বারা চিহ্নিত করেছি। বিমানটা এই লাইন বরাবর পর্বতের মাঝখান থেকে ইসলামাবাদ যায়। এখানে বুঞ্জি নামক একটা জায়গা আছে, যার আশেপাশে আপনারা নীল রঙের লাইন করা রাস্তাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। কখনো কখনো বিমানগুলো এই নীল রঙের লাইন দেওয়া রাস্তা বরাবরও ফ্লাই করে,
কিন্তু এমন কেন? আসলে এই রাস্তায় চোংরা হিল এবং নাঙ্গা পর্বতের মতো বিশাল পর্বত আছে, যার উচ্চতা প্রায় 26,600 ফুট। চারিদিকে সাদা বরফময় দৃশ্য দেখতে অপূর্ব লাগে। কিন্তু এই রাস্তাটা ভীষণ কনফিউজিং, কারণ যদি এখানে ভুলবশত কোনো বিমান ভুল পথে চলে যায়, তাহলে সেই বিমানটার ক্র্যাশ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই ভুল পথটাকে আমি লাল রঙের লাইন দ্বারা চিহ্নিত করেছি। পর্বতের মাঝ বরাবর প্লেন উঠতে পারি ঠিকই, কিন্তু কিছু দূর যাওয়ার পরেই বিশাল পর্বত রাস্তা আটকে রাখে। এখানে এরকম অনেক ভুল রাস্তা আছে। এতগুলো ভুল পথের মধ্যে ফ্লাইট 404কে সঠিক রাস্তায়, অর্থাৎ নীল লাইন বরাবর ফ্লাই করে ইসলামাবাদে যেতে হতো। এবার আপনাদের জানাবো যে ফ্লাইট 404 এর সাথে কি হয়েছিল। পিআইএ ফ্লাইট 404 ফোকার F-20 মডেলের প্লেন ছিল। টেক অফ করার সময় এর আনুমানিক গতিবেগ ছিল প্রতি ঘন্টায় 460 কিলোমিটার, অর্থাৎ প্লেনটা 10 মিনিটে প্রায় 70 থেকে 75 কিলোমিটার দূরত্ব অতিক্রম করত। এটিসি টেক অফের পরে পরবর্তী 5 মিনিট প্লেনটাকে গাইড করেছিল। এই 5 মিনিটে বিমানটা হয়তো বুঞ্জির আশেপাশে পৌঁছে গিয়েছিল। তারপর যখন এটিসি 9 থেকে 10 মিনিটের মাথায় পুনরায় বিমানটার সাথে যোগাযোগ করে, তখন পাইলটের তরফ থেকে কোনো রকম উত্তর আসেনি। তার মানে বিমানটা 8 থেকে 10 মিনিটের ব্যবধানেই হয়তো কোথাও ক্র্যাশ হয়ে গিয়েছিল। এই 10 মিনিটের মধ্যেই বিমানটা হয় নাঙ্গা পর্বতের আশেপাশে, নয়তো চোংরা হিলের আশেপাশে ক্র্যাশ হয়েছিল। বিমানটা কোন রাস্তা দিয়ে উড়েছিল, অর্থাৎ হলুদ রঙের মার্ক করা পথ দিয়ে নাকি নীল রঙের মার্ক করা পথ দিয়ে, তার উপর পুরো বিষয়টা নির্ভর করছে। এখানে এটিসিও জানতো না যে ফ্লাইট 404 কোন পথে ফ্লাই করছে। এটিসি বিমানটার গতিপথ সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা করার আগেই হয়তো বিমানটা ক্র্যাশ হয়ে গিয়েছিল। কিন্তু এটিসি কি এই বিষয়ে কিছুই জানতো না? এই ব্যাপারটা আপনাদের অনেকের কাছেই একটু অদ্ভুত বলে মনে হতে পারে, কারণ এটিসি তো বিমানের প্রতি মুহূর্তের খবর রাখে। এখানে র্যাডার টেকনোলজি থাকা সত্ত্বেও বিমানটা কিভাবে উধাও হয়ে গিয়েছিল? বন্ধুরা, এই ঘটনাটা ঘটেছিল 1989 সালে। আর 1996 এর পরবর্তী সময়ে সমস্ত এয়ারপোর্টে সেকেন্ডারি সার্ভাইলেন্স র্যাডারের উপস্থিতি বাধ্যতামূলক ঘোষণা করা হয়েছিল। কিন্তু তার আগে পুরনো র্যাডার সিস্টেম প্রাইমারি সার্ভাইলেন্স র্যাডার ব্যবহার করা হতো। 1989 সালে গিলগিট এয়ারপোর্টের সামনে প্রাইমারি সার্ভাইলেন্স র্যাডার ছিল কিনা সেটা আমি জানি না, কিন্তু যদি এই র্যাডার থাকতো তাহলেও এটিসির র্যাডার ফেল হয়ে যেত, কারণ এই র্যাডার সিস্টেমের কার্যকারিতা ভীষণ সহজ। এখানে র্যাডার বিমানে একটা সিগন্যাল পাঠায়, আর সেই সিগন্যাল বিমানের সাথে ধাক্কা খেয়ে পুনরায় র্যাডারে পৌঁছায়, যার ফলে এটা বোঝা যায় যে সেই বিমানটা কোথায় আছে। কিন্তু যদি এই দুটোর মাঝখানে পর্বত চলে আসে, তাহলে এই র্যাডারের সিগন্যাল রাস্তাতেই ব্লক হয়ে যায়, সেটা বিমান পর্যন্ত পৌঁছাতে পারে না। আর এয়ারপোর্টে থাকা প্রাইমারি সার্ভাইলেন্স র্যাডার বিমানের লোকেশন সম্পর্কে জানতে পারে না। এই জন্যই গিলগিট এটিসির কাছে এই সম্পর্কে কোনো ধারণা ছিল না যে ফ্লাইট 404 কোন লোকেশন এবং কোন রাস্তা ধরে ফ্লাই করছে। এই প্লেনটার সাথে বাস্তবে কি হয়েছিল, এই বিমানটা কোথায় ক্র্যাশ হয়েছিল, এই নিয়ে অনেক জটিলতা আছে, যার মধ্যে মুখ্য বিষয়গুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো। এই বিমানটার নিখোঁজ সম্পর্কিত সবথেকে বড় সম্ভাবনাটা হলো পাইলট হয়তো ভুল পথে গিয়েছিলেন। যদি বিমানটা হলুদ লাইন বা নীল লাইনের উপর দিয়ে উঠত, তাহলে বিমানটা এইসব পাহাড়ের মধ্যেই ক্র্যাশ হতো। এই দুটো রাস্তাতেই সিন্ধু নদী এবং অ্যাস্তর নদী বয়ে চলেছে, যার ফলে এখানে অনেক ছোট ছোট বস্তি উপস্থিত আছে। যদি বিমানটা আশেপাশে কোথাও ক্র্যাশ হতো, তাহলে সহজেই সেই খবরটা জানা যেত। খুব বেশি হলে 1 থেকে 1.5 বছর সময় লাগতো, কিন্তু তাও ধ্বংসাবশেষ পাওয়া যেত। তবে আজ 33 বছর পরেও এই বিমানটা নিখোঁজ আছে। আমার তো ব্যক্তিগতভাবে এটাই মনে হয় যে এই বিমানটা চোংরা পর্বতের দিকে এগিয়ে গিয়েছিল, যেটা আমি নীল রঙের লাইনের মাধ্যমে দেখিয়েছি। এই রাস্তার উপর দিয়ে যেতে যেতে ভুলবশত এই প্লেনটা লাল রঙের লাইনের উপর দিয়ে চলে গিয়েছিল, সেই লাল রঙের লাইন যার সামনে গিয়ে রাস্তা ব্লক হয়ে যায়। পাইলটদের হয়তো মনে হয়েছিল যে তারা সঠিক রাস্তা দিয়ে যাচ্ছে। রাস্তায় মেঘ অথবা দৃশ্যমানতা কম হওয়ার কারণে হয়তো পাইলটরা ঠিকমতো দেখতে পাননি। প্রতি ঘন্টায় 460 কিলোমিটার গতিবেগে উঠতে থাকা বিমানের পাইলটরা হয়তো এটিসির কাছে সবকিছু বলার মতো সময় পায়নি। যদি বিমানে কোনো টেকনিক্যাল সমস্যা থাকতো, তাহলে পাইলট আগে থেকেই এটিসির কাছে এই বিষয়টা জানাতে পারত। বিমানটার সাথে যা কিছু হয়েছে সেটা হঠাৎ করেই হয়েছিল, তাই হয়তো কোনো কিছু বলার সুযোগ হয়ে ওঠেনি।
এমনটা তখনই হয় যখন কোনো বিমান হঠাৎ করে কোনো পর্বতে ধাক্কা খায়। যখন বরফময় পাহাড়ে দ্রুত সংঘর্ষ হয় তখন প্রচুর পরিমাণে বরফ ধসে যেতে থাকে। ফ্লাইট 404-এর সংঘর্ষের পরেও বরফ ধসে নিচে নেমে গিয়েছিল, আর হয়তো এই বিমানটা এই বরফের চাদরের নিচেই চাপা পড়ে গেছে। এছাড়াও যদি বিমানে আগুন লেগে থাকে তাহলে হয়তো সেই তাপে আশেপাশের বরফ গলে যেতে শুরু করেছিল, আর বরফ যত গলে যাবে বিমানটা তত ভেতরে ঢুকতে থাকবে, আর এইভাবে এই বিমানটাও হয়তো বরফে ডুবে গিয়েছিল। যদি সঠিক সময়ে ক্র্যাশের লোকেশন সম্পর্কে জানা না যায় তাহলে সেই বিমানটাকে খুঁজে বের করা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। হয়তো এই জন্যই ফ্লাইট 404 আজও নিখোঁজ রয়েছে। সো বন্ধুরা, এবার আমাকে কমেন্ট করে জানান আপনার কি মনে হয় এই বিমানটার সাথে কি হয়েছিল। আর ভিডিওটা ভালো লাগলে একটা